হ্যালো এভরিওয়ান, লার্নিং পল সায়েন্সের প্রত্যেককে স্বাগত। ক্লাস 11-এ উঠে যেই সাবজেক্টগুলোর সঙ্গে আমাদের নতুন করে পরিচয় হয় তার মধ্যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান অন্যতম। এবার এই বিষয়ে আমরা কি কি জিনিস নতুন জানতে পারি। রাষ্ট্রবিজ্ঞানে যেমন একদিক থেকে প্রথম চ্যাপ্টারেই আশা করি তোমরা দেখে নিয়েছো যে রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞানকে আদৌ বিজ্ঞান বলা যায় কিনা, রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি সবকিছু একরকমের মতন শোনাচ্ছে, কিন্তু সেগুলো কি আলাদা আলাদা বিষয় না একই বিষয়। তো প্রথম চ্যাপ্টারটা মোটামুটি এগুলো নিয়েই আছে, কিন্তু অল ওভার রাষ্ট্রবিজ্ঞান এই বিষয়টার মধ্যে আমরা যেমন জানবো রাষ্ট্র কোথা থেকে এলো, তার বিভিন্ন তাত্ত্বিক ধারণা থেকে শুরু করে একটা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হয়, সেটা আপনার পঞ্চায়েত লেভেলেও হতে পারে, বিধানসভা, রাজ্যসভা, এইগুলো কি আমরা জানবো। কি করে প্রধানমন্ত্রীর কি নিয়োগ হয়, তাদের কি কাজ হয় থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কি কাজ, রাষ্ট্রপতির কি কাজ, আইন কিভাবে তৈরি হয়, আইন কিভাবে পরিবর্তন করা হয়, এক দেশের সঙ্গে অপর দেশের কি সম্পর্ক, এইগুলো সমস্তটাই আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিধির মধ্যে আলোচনা করি। তবে আজকে আমাদের প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে, যার নাম রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি এবং পরিধি। তো এই প্রথম চ্যাপ্টারে আমরা প্রথমে দেখব যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স এই শব্দটা কোথা থেকে এলো বা কি মানে। তো পলিটিক্যাল সায়েন্সের যদি প্রথম অংশটুকু তোমরা দেখো, পলিটিক্যাল এই শব্দটা এসছে গ্রিক শব্দ পোলিস থেকে, যার অর্থ নগর রাষ্ট্র বা গ্রিক নগর রাষ্ট্র। তো এটাই কেন দেওয়া হলো, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যে চর্চাটা শুরু হয়েছিল সেটা মূলত শুরু হয়েছিল যে গ্রিকে যেই ধরনের নগর রাষ্ট্রগুলো ছিল, সেখানে যেই ধরনের শাসন ব্যবস্থা ছিল, সেখানে যে প্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল না রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেখানে কারা শাসন করত, কিভাবে শাসন করত, সেই যে নিয়মাবলী কার্যাবলীগুলো একভাবে লেখা থাকতো। এবং সেটাই পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক পুলিশ নিয়ে যে আলোচনা, সেটাই পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞান, সেখান থেকে নামকরণটা খানিকটা এসেছে। এবার রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটা কি বা কি বিষয়বস্তু, অ্যাকচুয়ালি কি আলোচনা করা হয়, তো তার একাধিক ধারা রয়েছে। এখানে মূলত আমরা তিনটি ধারা নিয়ে আলোচনা করব। প্রথম ধারা হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রকেন্দ্রিক বা সাবেকি সংজ্ঞা, যেখানের রাষ্ট্রচিন্তাবিদেরা মূলত সাপোর্ট করছেন যে রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্র নিয়ে কথা বলছে, অর্থাৎ রাষ্ট্র কিভাবে উৎপত্তি হয়েছে, রাষ্ট্রের কি গঠনের উদ্দেশ্যটা কি, রাষ্ট্র কি কি এজেন্টসদের নিয়ে তৈরি হয়েছে, তার কি কার্যাবলী, তারা কিভাবে কাজ করে। তার মধ্যে অধ্যাপক গেটেল, অধ্যাপক গার্নার, অধ্যাপক বার্জেস, সিলি, লিকক, এনাদের কোটেশন গুলো খুব ইম্পর্টেন্ট এবং এক্সাম পার্সপেক্টিভের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। এনারা মূলত বলতে চেয়েছেন যে রাষ্ট্রবিজ্ঞান মানে রাষ্ট্রই, অর্থাৎ রাষ্ট্র কিভাবে শুরু হয়েছে, রাষ্ট্র কিভাবে কাজ করে, তা নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেছে এই রাষ্ট্রকেন্দ্রিক ধারা। এবার এই রাষ্ট্রকেন্দ্রিক ধারাকে আবার সাবেকি ধারা বলা হচ্ছে, কারণ কি একদম শুরুর দিকে তাত্ত্বিকরা এই ধরনের বক্তব্য দিয়েছিলেন রাষ্ট্রকেন্দ্রিক বা রাষ্ট্রের সপক্ষে। এবার পরে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে একদল রাষ্ট্রচিন্তাবিদ এলেন, যারা রাষ্ট্রের অরাষ্ট্রনৈতিক সংজ্ঞা দিলেন। অর্থাৎ তারা বললেন যে রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্র নিয়ে আলোচনা করে না, রাষ্ট্র কি করছে না করছে তারই সঙ্গে সঙ্গে একটা রাষ্ট্রকে চালায় যারা রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বিভিন্ন বেসরকারি সংস্থা, তাদের কি কাজ, একটা রাষ্ট্রকে চালিয়ে নিয়ে যাওয়ার পেছনে তাদের কি ভূমিকা, সেইগুলো নিয়েও আলোচনা করে। এখানে অধ্যাপক ডেভিড ইস্টন, অধ্যাপক গ্রাহাম ওয়ালস, আর্থার বেন্টলে, অ্যালান বল, রবার্ট ডাল, আলমন্ড পাওয়েল, এনাদের কোটেশন গুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে একটি কোটেশন আছে ডেভিড ইস্টনের, যিনি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। এবার শব্দর লাইনটা আর কি খুব শক্ত কঠিন মনে হলেও এটা খুব সিম্পল। এখানে বলতে চেয়েছে যে একটা রাষ্ট্রের গণ্ডির মধ্যে, মানে একটা দেশের গণ্ডির মধ্যে যে পরিমাণ মানুষ থাকে, সেই পরিমাণ মানুষদের মধ্যে ওই রাষ্ট্রেরই যা সম্পদ আছে, সেটা মানে প্রাকৃতিক সম্পদ হতে পারে, বা বিভিন্ন রাষ্ট্র যে আমাদের সুযোগ সুবিধাগুলো দেয় সেইগুলো হতে পারে, ওগুলো কিভাবে বন্টন হবে সেটা নিয়েই আলোচনা করা হয়।
অর্থাৎ যদি রিজার্ভেশন দেওয়া হয়, খুব প্রথমে ক্রিটিক্যাল টপিকের উদাহরণ দিয়ে দিলাম, সেটা কাকে দেওয়া হবে, কতটা পরিমাণ দেওয়া হবে, কতদিন অবধি দেওয়া হবে, এই সমস্ত নিয়ে আলোচনাই হচ্ছে রাষ্ট্রের কাজ বা রাষ্ট্রবিজ্ঞানের কাজ বলে ডেভিড ইস্টন মনে করছেন। এনারা রাষ্ট্রের মেন ভূমিকাটাকে তুচ্ছ করছেন না, কিন্তু তারা বলছেন যে একমাত্র রাষ্ট্র নিয়েই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে না, তার সঙ্গে এই বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে। তার পরের পয়েন্ট আসছে মার্ক্সীয় সংজ্ঞা। এবার রাষ্ট্রবিজ্ঞানের মোটামুটি সবকটা চ্যাপ্টারেই দেখতে পাবে যে প্রত্যেক যে কোনো বিষয় সম্বন্ধে প্রত্যেকটা ধারণার পর একটা দিয়েছে মার্ক্সীয় ধারণা বা মার্ক্সীয় সংজ্ঞা। তো আমাদের জীবনের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি বেঁচে থাকার জন্য? টাকা, অর্থনীতি। তো এই কার্ল মার্কসও আমাদের মতন খানিকটা বিশ্বাস করতেন যে এর জন্য ইনি যে কোনো তত্ত্বের অর্থনৈতিক দিকটা এই কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস, এই দুই ভদ্রলোক মিলে তুলে ধরেছেন যে আমরা অ্যাকচুয়ালি যে কোনো রাষ্ট্রের যাই তুমি থিওরি দিয়ে দাও না কেন, সেখানে অর্থনীতির একটা বড় ফ্যাক্টর আছে। এবার সেই ফ্যাক্টরটা কিভাবে কাজে লাগছে, মানে ওনারা রাষ্ট্র ব্যবস্থাকে সোজা দুভাগে ভাগ করে দিয়েছেন, যে এক গরিব মানুষ আর এক বড়লোক মানুষ বা বুর্জুয়া মানুষ। এবার তাদের মধ্যে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সমাজ পরিবর্তন হয়েছে, ওনারা মূলত এই বিষয়টা নিয়ে চর্চা করেছেন। তো এই কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি, শ্রেণী চরিত্র, যেটা এইমাত্র বললাম যে গরিব মানুষ বা সর্বহারা মানুষ বা প্রলেতারিয়েত মানুষ মার্ক্সীয় ভাষায়, এবং বড়লোক মানুষ বা বুর্জোয়া, এদের দুজনের মধ্যে যে কি সংঘাত রয়েছে, সেটা রাষ্ট্রকে কিভাবে এফেক্ট করেছে, তাদের মধ্যবর্তীকার সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। এবং এই মার্ক্সীয় ধারার মধ্যে শুধুমাত্র কার্ল মার্কস বা ফ্রেডরিক এঙ্গেলস নেই, এর সঙ্গেই রয়েছে লেনিন, ভ্লাদিমির ইলিয়াস লেনিন। তো ইনি রাষ্ট্রবিজ্ঞানকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ বলেছেন, যে অর্থনীতির একটা এফেক্ট হচ্ছে রাজনীতি। তো এনাকে নিয়েও আমরা পরবর্তীতে যখন মার্ক্সবাদ আলোচনা করব সেখানে লেনিনের প্রসঙ্গ আসবে, মার্ক্সবাদকে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। এরপরে এই তিনটে সংজ্ঞা মিলে রাষ্ট্রবিজ্ঞানের একটা গ্রহণযোগ্য একটা মিক্সড সংজ্ঞা তৈরি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যেটা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন তত্ত্ব, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, পড়বো, যে রাষ্ট্রের ঐশ্বরিক মতবাদ কি তত্ত্ব আছে, বল প্রয়োগের তত্ত্ব, সেই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করা হবে। বিভিন্ন রাষ্ট্রের সংগঠন কি আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। শাসন প্রণালী, কিভাবে একটা রাষ্ট্র তার শাসন ব্যবস্থা চালিয়ে নিয়ে যায়, তার কটা কি বিভাগ আছে, মানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ আমার রাষ্ট্রের সঙ্গে আমার আশেপাশের দেশ বা অনেক দূরের কোনো দেশের আমাদের কি ধরনের সম্পর্ক, সেই সম্পর্ক নির্ণয়ের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে। রাষ্ট্রের আইন, সংগঠন, বিভিন্ন প্রকারের রাজনৈতিক ব্যবস্থা, মানে আমাদের ভারতবর্ষ যেমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, তেমন সাউথ কোরিয়ার নাম আই গেস সবাই শুনেছো, সেটাকে বলা হয় যে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেগুলো আমরা জানবো। তো রাষ্ট্রবিজ্ঞান বেসিক্যালি এই সমস্তটা নিয়ে আলোচনা করে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আসছে যে রাষ্ট্রবিজ্ঞানকে কি অ্যাকচুয়ালি বিজ্ঞান বলা যায় কিনা, কারণ কি আমরা তো আর্টস নিয়ে পড়ছি, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স। তো সেখানে আমরা একটা আর্টসের সাবজেক্টকে সায়েন্স কেনই বা বলতে যাবো? তো তার পক্ষে এবং বিপক্ষে দু তরফেই যুক্তি রয়েছে। পক্ষের যুক্তিটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান বিপক্ষে, প্রথমে আমরা বিপক্ষে বলে নিচ্ছি। বিপক্ষে বলছে যে তথ্যের বদলে তাত্ত্বিক দিকটা নিয়ে অনেক বেশি আলোচনা করা হচ্ছে, দার্শনিক দিকের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে চিন্তা ভাবনার উপর বেশি গুরুত্ব দিয়েছে, সংখ্যায়ন নেই। অর্থাৎ সংখ্যায়ন নেই বলতে আমি সংখ্যা দিয়ে মেলাতে পারবো না যে দুয়ে দুয়ে চার, পাঁচে পাঁচে 10, আমি মেলাতে পারবো। আমি এদেশে থাকি, আমেরিকায় থাকি, ব্রাজিলে থাকি, যেখানে থাকি মেলাতে পারবো, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব যেটা আমার দেশে প্রয়োগ করা যায়, সেই তত্ত্বটাই যে ব্রাজিলের পক্ষে বা আর্জেন্টিনার পক্ষে বা অন্য কোনো দেশের পক্ষে যে একদম অ্যাকুরেট হবে তার কোনো প্রমাণ নেই। হ্যাঁ, যে সার্বজনীনতার একটা অভাব রয়েছে, বা এখানে প্রপার কোনো গবেষণা পদ্ধতি নেই। আমরা জানি যে সায়েন্সের সাবজেক্টগুলোতে ল্যাবরেটরিতে গিয়ে একদম পরিমাণ মতন কেমিক্যাল দিয়ে, ফিজিক্সের বিভিন্ন সাবজেক্টে, কেমিস্ট্রি বিভিন্ন সাবজেক্টে আমরা রিসার্চ করতে পারি এবং সেই রিসার্চের রেজাল্ট মোটামুটি একরকম আসে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সেই সুযোগ নেই, কারণ কি সমাজে আমাদের ল্যাবরেটরি। এবার সমাজের প্রত্যেকটা মানুষ আলাদা, আর
আমার দেশের মানুষের উপর যদি কোনো একটা রিসার্চ করে যার আউটকাম বেরোবে, যদি সেটা অন্য দেশের আমেরিকার বা রাশিয়ার মানুষের উপর গবেষণা করে যেই আউটপুটটা বেরোবে সেটা আলাদা হবে। অর্থাৎ কোনো সার্বজনীনতা নেই। যেটা আমার দেশের জন্য ঠিক নিয়ম, সেটা হতেই পারে যে রাশিয়ার জন্য ওটা চলবে না। তেমন এবার সপক্ষে যুক্তি কি, রাষ্ট্রবিজ্ঞানকে কেন আমরা বিজ্ঞান বলতে পারি, যে মার্ক্সবাদী তত্ত্ব সেটা পুরো ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে সমাজ বিকাশকে ব্যাখ্যা করে। এটা শুধু ঐতিহাসিক তথ্য নয়, এটা একমাত্র বিজ্ঞান ভিত্তিক ভাবেও রাষ্ট্র ব্যবস্থার বিবর্তনটাকে ব্যাখ্যা করেছে। এটা আমরা পরবর্তী ভিডিওতে আরো জানবো। এরই সঙ্গে যে আচরণবাদ বলে যেই একটা থিওরির ধারা রয়েছে, সেই আচরণবাদীরা আবার ওখানে অনেক ভীষণ রকম ওনারা সংখ্যার প্রয়োগ করলেন, মানে পরিসংখ্যান দিয়ে, অঙ্ক দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে ব্যাখ্যা করেছে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রের ধারা, অর্থাৎ 300 বছর আগে যে রাজতন্ত্র থেকে আজকের আমাদের গণতন্ত্র, ভোট ব্যবস্থা, এই যে বিবর্তনটাকে অ্যানালাইজ করছে। অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলোতে যেমন অ্যানালাইসিসের উপর একটা বড় জোর আছে, তেমন এক্ষেত্রেও সেই অ্যানালিসিসের বিষয়টা আমরা দেখা যাচ্ছে। তো রাষ্ট্রবিজ্ঞানের পক্ষে এবং বিপক্ষে দুতরফেই যুক্তি আছে, এবং শেষ অব্দি পক্ষের যুক্তিটা একটু ভারী। এরপরে আসছে যে সাবজেক্ট অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞান নাকি রাজনীতি, কি বিষয়টা কি। তো আমরা এতক্ষণের ডিসকাশনে এইটুকু তো বুঝে গেছি যে রাষ্ট্রবিজ্ঞান মানে কি, এটা একটা তাত্ত্বিক দিক। মানে আমরা তত্ত্বগত আলোচনা করব, রাষ্ট্র কিভাবে শুরু হলো, আমার রাষ্ট্র থেকে চায়না কেন আলাদা, তাত্ত্বিক দিক আমরা বিশ্লেষণ করব। কিন্তু এর আবার রাজনীতি বলতে কি বোঝাচ্ছে, যে ব্যবহারিক দিক। মানে আমি একটা আমার দেশের সঙ্গে আমি বলে দিলাম যে চাইনার বা পাকিস্তানের এখন আমাদের একটা শত্রুতা সম্পর্ক হয়েছে, সেটাকে আমাকে মেনটেন করতে হবে। আমি কোনো রকমে এমন কোনো আন্তর্জাতিক স্তরে কাজ করব না যাতে পাকিস্তান বা চাইনার ফেভার হয়। তো সেইটাকে আমাকে যদি একদম মাঠে ময়দানে করতে হয়, তাহলে তো আমাকে প্ল্যান করতে হবে, আমাকে আইন বানাতে হবে, আমাকে আন্তর্জাতিক সম্পর্কের যারা কাজ করে, যারা ডিপ্লোম্যাটস আছে, তাদের সঙ্গে বসে প্ল্যান করতে হবে, স্ট্র্যাটেজাইজ করতে হবে। তো রাজনীতি হচ্ছে এই স্ট্র্যাটেজাইজেশনের প্রক্রিয়া। যেমন এখানে বলাই আছে যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল দিক। রাষ্ট্র, সরকার, আইন, প্রশাসন সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে। যে একটা সরকারকে আমি বলে দিলাম যে এই হতে হবে, মানুষের কথা বলতে হবে, মানুষের অধিকার যাতে খর্ব না হয় সেই দিকটা দেখতে হবে, অমুক তমুক অনেক ভালো ভালো কথা বলে দিলাম। কিন্তু সে আদৌ দেখছে কিনা, বা কিভাবে আমি রাষ্ট্রকে অ্যাকাউন্টেবল করতে পারি, সেই বিষয়গুলো কোথায় আমরা কিভাবে আমরা করব, রাজনীতির মাধ্যমে করব। তো বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের প্রাকৃতিক অর্থনৈতিক সম্পদ বন্টনের মাধ্যমে নাগরিকদের যে জীবনধারার উন্নতি করে, যেগুলো আমাদের ভোটের সময় প্রার্থীরা বলে যে আমরা এই কাজ করব, এভাবে আপনাদের জীবনটা উন্নত করব, এই পুরো প্রসেসটা হচ্ছে রাজনীতি। আর এটার তাত্ত্বিক ধারণা কোথায় লেখা আছে, রাষ্ট্রবিজ্ঞানের বইতে লেখা আছে। তো আজকের ক্লাসে এত দূরই রইলো। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব যে রাষ্ট্র বিবর্তনের পক্ষে, মানে বিবর্তনের জন্য যে যেই তাত্ত্বিক দিকগুলো ছিল, মানে একটু আগে আমরা যেমন নাম পেলাম, আচরণবাদের নাম পেলাম, ডেভিড স্টেনের নাম পেলাম, সেখানে মার্ক্সবাদের নাম পেলাম। তো সেখানে এক একটা তত্ত্ব ধরে ধরে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। Subscribe for more learning. Goodbye. Thank you.